আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছে এনটিভি সরাসরি স্বাস্থ্য বিষয়ক অনুষ্ঠান ডাক্তার আছেন আপনার পাশে অনুষ্ঠানে। আপনাদের সাথে রয়েছে আমি নুসরাত জাহান দীপা। দর্শক, প্রতিটি পর্বের মতো আজও আমরা স্টুডিওতে আমন্ত্রণ জানিয়েছি দুজন বিশেষজ্ঞ চিকিৎসককে। অনুষ্ঠানের শুরুতেই চলুন পরিচিত হয়ে নিই আমাদের সেই অতিথিদের সঙ্গে। আজ আমাদের সঙ্গে রয়েছেন ডক্টর মোহাম্মদ মহিউদ্দিন, সহযোগী অধ্যাপক, অর্থোপেডিক বিভাগ, জাতীয় অর্থোপেডিক হসপিটাল ও পুনর্বাসন প্রতিষ্ঠান। স্যার, আপনাকে স্বাগত আমাদের আজকের অনুষ্ঠানে। আপনাকেও স্বাগতম এবং এনটিভির মাধ্যমে এনটিভি কর্তৃপক্ষ এবং দর্শক মণ্ডলীকে স্বাগতম। আমাদের সঙ্গে আরও একজন অতিথি রয়েছেন ডক্টর এজে নাসরিন, সহকারী অধ্যাপক এবং বিভাগীয় প্রধান, গাইনি অ্যান্ড অবস বিভাগ, গণস্বাস্থ্য সমাজভিত্তিক মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল। ম্যাম, আপনাকেও স্বাগত আমাদের আজকের এই অনুষ্ঠানে। আপনাকে ধন্যবাদ। প্রিয় দর্শক, এই মুহূর্তে যারা টিভি সেটের সামনে রয়েছেন, আপনাদের স্বাস্থ্য বিষয়ক যে কোনো প্রশ্ন বা মতামত বা কোনো জিজ্ঞাসা যদি থাকে, আমাদের স্ক্রলে দেখানো নম্বরে চাইলে আপনারা ফোন করতে পারেন। দর্শক, আমরা চলে যাচ্ছি আমাদের মূল আলোচনায়। আমি প্রথমে ডক্টর মোহাম্মদ মহিউদ্দিন আপনার কাছে জানতে চাই, আমাদের আসলে প্রাত্যহিক জীবনে আমরা খুব কমনলি একটা সমস্যা যেটা ফেস করে থাকি, যেটা হচ্ছে কোমর ব্যথা। অনেকের ক্ষেত্রে দেখা যায় যে সেটি হয়তো ওজন বৃদ্ধির কারণে হয়ে থাকে, অথবা বসার পশ্চার বা তার যে দৈনন্দিন কাজকর্মের কারণেও কিন্তু অনেক সময় এই ব্যথাটা হয়ে থাকে। এটার আসলে মূল কারণটা কি বা কিভাবে এটিকে আসলে কমানো যায়, সেই বিষয়টি যদি আমাদেরকে বলতেন। আচ্ছা, কোমর ব্যথার কারণ তো অনেক, আপনি ইতিমধ্যে বলেছেন যে ওভারওয়েট একটা কারণ। তবে তার আগে আমাদের কোমর ব্যথার ধরন জানতে হবে। ব্যথা বিভিন্ন ধরনের হয়, যেমন অ্যাকুট পেন, যে এই মাত্র শুরু হলো, যে সিভিয়ার পেন, আবার ক্রনিক পেন অনেক দিন ধরে আছে, আবার ন্যাচারাল পেন, যে বার্নিং পেন, যেমন জ্বালাপোড়া করতেছে বা চেপে ধরতেছে বা ছুরি দিয়ে কাটার মতো ব্যথা হতে পারে। আর একটা হচ্ছে যে ডিফিউজ পেন, যে সারা কোমর জুড়ে আছে, সারা পিঠ জুড়ে ব্যথা হচ্ছে, অথবা একটা পিন পয়েন্টেড বা একটা স্পেসিফিক একটা পয়েন্টে ব্যথা হচ্ছে। আবার অনেক সময় রেডিয়েটিং পেন হয়, যেমন কোমর থেকে যে দেখা যাচ্ছে পেশেন্ট বলতেছে তার বাটকে অথবা ব্যাক অফ থাই, মানে হাঁটুর পিছনে বা লেগের পিছনে, ইভেন পায়ে পর্যন্ত যেতে পারে। দেখা যাচ্ছে ব্যথার কজ হচ্ছে পিঠের ভিতরে, মাজার ভিতরে, কিন্তু পেশেন্ট ফিল করতেছে ব্যাক অফ থাই অ্যান্ড লেগ। অনেক সময় কনফিউশন হয় যে আমরা পেশেন্ট নিয়ে আসলো পায়ের ব্যথা, আমি এক্সরে দিচ্ছি মাজার। তো অনেক সময় জিজ্ঞেস করে, স্যার আমার তো ওখানে কিছু না। তো যাই হোক, ওখানে তখন বোঝাই বলতে হয় যে এটা তো রেডিয়েট করছে, পেনটা ওখান থেকে এখানে আসতেছে। তো যাই হোক, কারণ হচ্ছে যে বেশ কয়েকটা কারণ আছে এখানে। যে সমস্ত স্ট্রাকচার আছে, যেমন ভার্টিব্রাল কলাম, এবং এর ভিতর দিয়ে আমাদের নার্ভ, যে ব্রেন থেকে নেমে আসছে, যে স্পাইনাল কর্ড, এবং সেটা থেকে বিভিন্ন নার্ভ অরিজিনেট করে পায়ে এবং হাতে ছড়ায় পড়ে। তো মেনলি এখানে হাড়ের কোনো কারণে ব্যথা হতে পারে, যেমন ফ্র্যাকচার, হাড়ের ইনফেকশন, এবং হাড়ের কোনো টিউমার হলে ব্যথা হতে পারে। আবার হচ্ছে আপনার যে বললাম যে দুই হাড়ের মাঝখানে ডিস্ক আছে, সেই ডিস্কটা যদি একটু সরে যায়, পোলাপস হয়, পিছনে যে স্পাইনাল কর্ড আছে, কর্ডের উপর প্রেশার দেয়, তো আমরা বলি ডিস্ক পোলাপস। ডিস্ক পোলাপস জনিত পেন খুব কমন, এবং এটা ডিজিজ অফ ইয়াং এজ। অনেকে মনে করে যে মাজার ব্যথা বোধহয় বুড়াদের অসুখ, আসলে তা না। অনেক ইয়াং বয়সের ছেলেমেয়েরা এটা ভুগতেছে, এবং এটা সাধারণত 21-22 বছর বয়সে শুরু হয়। কারণ এই বয়সে আমাদের গায়ের শক্তি বেশি থাকে, আমরা যখন তখন যেটা সেটা উঁচু করে ফেলি, অনেক স্পোর্টিং অ্যাক্টিভিটিস হয়। এই সমস্ত কারণে ডিস্কের চাপ খেয়ে অনেক সময় সরে যায়, নার্ভের উপর প্রেশার দেয়, এবং সেই ব্যথাটা মাজায় থাকে, ব্যাক অফ থায়ে লেগে যায় এবং রেডিয়েট করে। স্যার, আমরা আরো বিস্তারিত জানবো আপনার কাছ থেকে এই ব্যথার বিষয়ে। ডক্টর এজে নাসরিন, আপনার কাছে জানতে চাই, আপনি যেহেতু একজন গাইনি স্পেশালিস্ট, এখন যেটা হয় খুব কম বয়সী যাদের কিন্তু দেখা যায় যে ওজন আধিক্যের কারণে পিসিওএস এর সমস্যাটা দেখা দেয়, এই বিষয়টা যদি আপনাদেরকে একটু বলতেন। দেখা যায় যে বর্তমানে মানে আমাদের যে লাইফস্টাইল এখনের বাচ্চাদের বা যারা টিনেজার বড় হচ্ছে, ঘরের মধ্যে থাকে, তাদের খুব একটা খেলাধুলা হয় না, আবার ফাস্টফুডের দিকে একটা ঝোঁক আছে, ড্রিঙ্কস, বেভারেজ এবং ফাস্টফুড। তো এসব খাওয়ায় তাদের ওজনটা বেশি থাকে। আলটিমেটলি এদের হরমোনালস একটা ইমব্যালেন্স তৈরি হয়, এবং ওদের মাসিকেও কিন্তু মাসিক অনিয়মিত হয়ে যায়। দেখা যায় 3 মাস, 4 মাস বা 6 মাস মাসিক বন্ধ থাকে, তারপর আবার যখন মাসিকটা শুরু হয় তখন বন্ধ হতে চায় না আর, মানে শুরু হতেও দেরি 3-4 মাস, আবার যখন স্টার্ট হচ্ছে তখন কিন্তু সেটা বন্ধ হচ্ছে না, 15-20 দিন ধরে থাকছে, এবং অনেক দিন বন্ধ থাকায় আবার যখন দীর্ঘদিন ধরে এটা হচ্ছে, এই মাসিকের পরিমাণটাও বেশি হয়ে যায়, এবং মাসিকে ব্যথাও হয় অনেকে, তাদের শরীরে অতিরিক্ত লোম তৈরি হয়, এবং এরা যখন আবার পরবর্তীতে
তাদের বিয়ে শাদী হচ্ছে তখন কিন্তু তাদের বাচ্চা আসতেও প্রবলেম তো হয়, মানে ইনফার্টিলিটি যেটা বা বন্ধ্যাত্ব এটাও তাদের মধ্যে দেখা দেয়। আচ্ছা, এক্ষেত্রে আপনি যেটা বলছেন যে আসলে ওজন নিয়ন্ত্রণ করাটা অনেক বেশি জরুরি। এই ক্ষেত্রে যে লাইফস্টাইলটা চেঞ্জ করতে হবে আসলে, যেমন অ্যাক্টিভ লাইফ লিড করা, যেটা তারা ওজনটা তো নিয়ন্ত্রণ করবে, কিছুটা এক্সারসাইজ করবে বা হাঁটাটাও খুব ভালো। এই যে অতিরিক্ত কার্বোহাইড্রেট যেটা সেটা পরিহার করতে হবে, ফাস্ট ফুডটা পরিহার করতে হবে। কার্বোহাইড্রেট খাবে এদের পরিমাণ মতো, শাকসবজি ফলমূল এবং প্রোটিন জাতীয় খাবারের পরিমাণটা বাড়াতে হবে। আচ্ছা আচ্ছা ম্যাম, আপনাকে অসংখ্য ধন্যবাদ। স্যার, যেটি নিয়ে আপনি বলছিলেন যে কোমর ব্যথা নিয়ে যে বিভিন্ন বিষয় মেনটেন করতে হবে, এবং এক্ষেত্রে আসলে কী ধরনের চিকিৎসা প্রাথমিক পর্যায়ে আপনারা দিয়ে থাকেন বা টেস্ট কি কি করতে হয় সেক্ষেত্রে? আচ্ছা, প্রাথমিক চিকিৎসা অবশ্যই আমরা কিছু নিয়ম পাতির ভিতরে সীমাবদ্ধ রাখি, প্লাস খুব মাইল্ড অ্যানালজেসিক ইউজ করি, যে বেশি পাওয়ারফুল মেডিসিন আমরা সহজে ইউজ করি না। তো কোমর ব্যথার মেনলি বললাম যে কমন কজ হচ্ছে ডিস্ক প্রলাপস। আচ্ছা, তো ডিস্কটা তো সরে গেছে, ওকে যদি আমরা আগের পজিশনে নিয়ে যেতে পারি অথবা ওর আয়তন যদি একটু কমে যায় তাহলে তো ব্যথা পুরাই চলে গেল। আচ্ছা আচ্ছা, তো আমরা বলি যে পেশেন্ট ওজন কমাতে হবে, যদি ওভারওয়েট থাকে ওজন কমাতে হবে 1 নম্বর। 2 নম্বর হচ্ছে যে সে ফরওয়ার্ড বেন্ডিং করবে না, মানে হামা দিয়ে কাজ আচ্ছা, করবে আমরা না। একটু শুনবো আপনার কাছ থেকে। একটা কল নিয়ে নিচ্ছি, একজন দর্শক রয়েছেন আমাদের সঙ্গে। দর্শক, আপনার নাম বয়স বলে আপনার প্রশ্নটি বলুন। আবু তাহার বিশ্বাস, বয়স 70। জি জি, আমার বাম হাঁটুতে ব্যথা প্রায় 1.5 বছর হলো। আচ্ছা হাঁটুতে ব্যথা, আমি এখানে পাবনার বাড়ি, আমার পাবনার ডাক্তারদের, বিভিন্ন ডাক্তারদের দেখাইছি, ওষুধ অনেক খেয়েছি, কিন্তু তারা এক্সরে করছি 2 বার, কত যে এই হাঁটুর এই হাড় একটু ক্ষয় হয়েছে। আচ্ছা, তো এখন এই জন্য আমার ব্যথা, আমি নামাজও ঠিক করতে পারি না, আর প্রচন্ড ব্যথা। আর এই ব্যথা আস্তে আস্তে দিয়ে মাথার দিকে আসতেছে, বুঝলেন? আচ্ছা আচ্ছা, দর্শক আপনাকে আমি এখন অসংখ্য কি ধন্যবাদ। করতে পারি? জি জি স্যার, আচ্ছা, যেটি আপনি বলছিলেন যে আসলে কোমরের ব্যথা থেকে সেটি ছড়ায় ব্যথাটা। ধন্যবাদ আপনাকে, সুন্দর কোশ্চেন। আসলে কোমর ব্যথা থেকে হাঁটুতে ব্যথা যেতে পারে, কিন্তু এরকম বয়সে সেটার সম্ভাবনা খুব কম। এরকম বয়সে সাধারণত কমন কজ অফ নি পেন হচ্ছে অস্টিও আর্থ্রাইটিস, মানে আমাদের হাড়ের মাথায় যে একটা কার্টিলেজ কাভারিং থাকে বা কড়কড়া হাড্ডি বলা যেতে পারে সাধারণ ভাষায়, সেটা আমরা দীর্ঘদিন হাঁটতে হাঁটতে এটা ক্ষয় হয়ে যায়। সাধারণত এটা হয়তো 30-এর পরে শুরু হয়, কিন্তু এক্সরে বা অন্যান্য কিছুতে আস্তে আস্তে 50, 55, 60 বছর হয়ে যায়। তো এরকমই আস্তে আস্তে শুরু হয়, অনেকে এটা ইগনোর করে চলতে থাকে, কিন্তু 65, 70, 75 বছর বয়সে এটা আসলে অনেকের খুব ডিজার্ভিং একটা কন্ডিশন তৈরি হয়। তবে ওনার যেহেতু একটা হাঁটুতে ব্যথার বলতেছে, অস্টিও আর্থ্রাইটিস হলে কমলে 2 হাঁটুতেই সমানভাবে হয়, আবার অনেক সময় একটা বেশি একটা কম হয়। যদি দেখা যায় যে ওনার ডান হাঁটুতে ব্যথা আছে, বাম হাঁটুতে ব্যথা আছে, কিন্তু বামেরটা ব্যথার পরিমাণ বেশি, তাহলে আমরা এটা অস্টিও আর্থ্রাইটিসে মনে করব। তবে যেহেতু হিপের পেন কিন্তু নি জয়েন্টে ইনভেরিয়েবলি যেতে পারে এরকম বয়সেও, ওনার যদি ওরকম অস্টিও আর্থ্রাইটিসের চিকিৎসা দেওয়ার পরেও যদি যথেষ্ট উন্নতি না হয়, সেক্ষেত্রে আমাদের হিপ জয়েন্টের খোঁজ খবর নিতে হবে। এক্সরে, একটা সিম্পল এক্সরে পেলভিসে এপিভি করলে এটা বোঝা যায়। তারপর যদি দেখা যায় যে ওখানে কোনো সাসপিশিয়াস কোনো লেশন হিপে থাকে, তখন আবার ডিটেলস ইনভেস্টিগেশন করা যেতে পারে। আর হাঁটুতে ওনার এরকম বয়সে এটা হচ্ছে কমন। অন্যান্য আরও বাত থাকতে পারে, বাতের ব্যথা বা ইনফ্লামেশন, যে কোনো ইনফ্লামেটরি লেশন জয়েন্টে হতে পারে। প্লাস হাঁটুর টেস্ট করার জন্য প্রাথমিক পর্যায়ে, প্লাস হাঁটুর আশেপাশে না, প্রথম তো অস্টিও আর্থ্রাইটিস আমরা ধরে নেব এরকম বয়সে, তারপরে অন্যান্য কজগুলো আমাদের ধারণার ভিতর আনতে হবে যদি ইমপ্রুভমেন্ট না হয়। যেমন হাঁটুর আশেপাশে অনেক লিগামেন্ট আছে, বাসা আছে, এই অনেক সময় বার্সাইটিস হয়, পেরিপ্যাটেলার, ইনফ্লাপ্যাটেলার বার্সাইটিস, এরকম বার্সাইটিস হয় ভিতরে। তারপরে লিগামেন্ট অনেক সময় স্প্রেন্ড হয়ে ওগুলা ক্রনিক একটা পেনের কারণ হয়ে দাঁড়ায়। এগুলা ভালো করে যে কোনো একজন অর্থোপেডিক সার্জনকে ভালো করে দেখাইলে আমি মনে করি যে এটা ইমপ্রুভমেন্ট হবে। আচ্ছা, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আরেকজন দর্শক রয়েছেন। দর্শক, আপনার বয়স বলে আপনার প্রশ্নটি বলুন। জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আমি জরুল ইসলাম, জামালপুর থেকে বলছিলাম। আবার জি জি, আপনার বয়স বলুন। আমার বয়স 47 বছর। জি, আমি 19 এপ্রিল 2012-তে মেরুদণ্ডে কোমরে নাভি বরাবর বিধে অপারেশন ছিলাম। জি, কিন্তু আমার আবার প্রায় সময় ব্যথা হয়। আচ্ছা, আমি ওই কোনো ভারী কিছু উঠাইতে পারি না। আমি চট্টগ্রামে ওই অধ্যাপক কামাল স্যারের মাধ্যমে অপারেশন হয়েছিলাম। জি জি, আবার আমার এই সমস্যা আজকে দীর্ঘ প্রায় 12 বছর। আচ্ছা,
আচ্ছা, পিঠে অপারেশন হয়েছিল মানে এটা বিভিন্ন অপারেশনই হতে পারে, তবে আমরা কমনলি ধরে নিতে পারি তার 12 বছর মানে এখন 45 বছর, তার মানে অ্যারাউন্ড 32 এরকম বয়সে তার অপারেশন হয়েছে, 33 বছর 30 বছর বয়সে। এরকম বয়সে হলেও আমরা প্রথমে আমরা ধরে নিচ্ছি যে এটা পিএলআইডির অপারেশনই হয়েছে, প্রলাপস লাম্বার ইন্টারভার্টিব্রাল ডিস্কের অপারেশন হয়েছে। তবে ডিস্কের অপারেশন হওয়ার পরে ব্যথা থাকতে পারে, নতুন করে আসতে পারে, সবসময় যে সার্জন করছে সেই যে ব্লান্ডার করছে তা না। অনেক সময় বেশিরভাগ সময় দেখা যায় যে অপারেশন ঠিক আছে, এভরিথিং ইজ ওকে, বাট ওই ডিস্কের যে একটা লেভেলে আমরা অপারেশন করি, ডিস্কের তো অনেকগুলো লেভেল আছে, লাম্বার 4, 5, 5 স্যাক্রাল 1, তারপর 2, 3, এগুলো কমন প্লেস। তো দেখা যাচ্ছে যে সে একটা লেভেলে অপারেশন করলো, কিছুদিন পরে আরেকটা লেভেলে হলো, অথবা ওই ডিস্কে অপারেশন করা হয়েছে, যেটুকু প্রলাপ ছিল সেটুকু উনি রিমুভ করছে, অন্য একটু রয়ে গেল, সেটা আবার চাপ খেয়ে সরে আসলো। এইসব কারণে এই সমস্ত পেশেন্টের ক্ষেত্রে কাউন্সেলিং খুব ইম্পর্টেন্ট। যেমন অপারেশন করার পরেও তাকে অনেক নিয়ম মেনে চলতে হবে, যে ওই যে বললাম যে ওজন কমাতে হবে, 2 নম্বর যে ফরওয়ার্ড বেন্ডিং করে কাজ করবে না, দ্বিতীয় হচ্ছে যে ভারী কিছু উঁচা করবে না। উনি বলছে আমি ভারী উঁচা করতে পারি না, ভারী উঁচু করলেই তো এটা ডিস্কের সমস্যাটা বেড়ে যাবে। তাকে অল্প অল্প ওজন নিয়ে তাকে এই কাজ সম্পন্ন করতে হবে। যেমন সে নিচে থেকে কোনো জিনিস উঠাবে, সে ওখানে সোজা বসবে, নেবে, দাঁড়াবে, কিন্তু হামাইতে উঠালো না। এইভাবে মডিফাই করতে হবে কাজের প্যাটার্ন। কোনো জার্নি করলে সে গাড়ির সামনে বসে জার্নি করবে, মানে জার্কিং মুভমেন্ট। ইভেন আমরা যে অট্ট হাসি দিয়ে আমরা যে জোরে কান্নাকাটি করি, ইভেন বায়োল ব্লাডার মুভের সময় যে স্ট্রেনিং করা হয়, সেটার কারণেও কিন্তু ডিস্কের এই ব্যথাটা বেড়ে যেতে পারে। অর্থাৎ সার্জারি করাটাই পার্মানেন্ট সলিউশন না, কিছু মেইনটেনেন্স করা দরকার আছে। পার্মানেন্ট সলিউশন তো বটে, কিন্তু যদি ফার্দার আরেকটা ডিস্কে না হয়, সে নিয়ম মেনে চলতে হবে। আচ্ছা, ইভেন যাদের সার্জারি হয়নি কিন্তু ইন ফিউচার লাগবে, তারাও যদি এই ধরনের নিয়ম মেনে চলে, সার্জারি লাগার সম্ভাবনা নিয়ারলি 100% কমে যায়। একদম। আপনাকে অসংখ্য ধন্যবাদ। ম্যাম, আপনার কাছে জানতে চাই, অনেকের ক্ষেত্রে যেটি দেখা যায়, সেটি হয়তো কম বয়সীদের ক্ষেত্রে বা মাঝ বয়সীদের ক্ষেত্রে কিন্তু দেখা যায় সাদা স্রাবের কিছু সমস্যা হয়ে থাকে, যেটি আসলে অনেকে কিছুটা নারীদের ক্ষেত্রেই সংকোচের কারণে কিন্তু তারা ডাক্তারের পরামর্শ নিতে চায় না। এই ক্ষেত্রে আসলে কি করণীয়? এটা সাদা স্রাব বলতে একটা হলো যে প্রাকৃতিক, মানে একটা তো স্রাব যাবে মহিলাদের, এটা স্বাভাবিক। কিন্তু যখন দেখা যায় যে এই সাদা স্রাবের সাথে দুর্গন্ধ যাচ্ছে, অথবা চুলকানির মতো হচ্ছে, বা মাসিকে ব্যথা, সহবাসে ব্যথা, তখনই আমরা ধরে নিই যে এটা অ্যাবনর্মাল, মানে কোনো একটা ইনফেকশন থেকে এটা হচ্ছে। বিভিন্ন ধরনের ইনফেকশন থেকে এটা হয়, এবং কিছু কারণের জন্য ইনফেকশনগুলো হয়। যেমন যদি কোনো এমআর, বাচ্চা নষ্ট করা হয়, অথবা কোনো সেক্সুয়ালি ট্রান্সমিটেড ডিজিজ যাদের থাকে, বা তার হাজব্যান্ড বা তার থাকলো এরকম, বা রিপিটেড চাইল্ড অ্যাবর্শন যদি হয়ে যায়, ডিএনসি করতে হয়, তাদের বেলাও হতে পারে। আনহাইজেনিক কন্ডিশনে যারা থাকে, এদের এটা বেশি হওয়ার সম্ভাবনা থাকে। আচ্ছা আচ্ছা, এক্ষেত্রে আসলে আপনার ট্রিটমেন্টটা কি দিয়ে থাকে? এক্ষেত্রে আমরা যেটা করি, তার যে এই যে সাদা স্রাব যাদের থাকতেছে, আমরা তাদের একটা সোয়াব নেই মাসিক রাস্তার ভিতর থেকে, এটার কালচার সেন্সিটিভিটিটা আমরা করি, যেটা তো শুধু জীবাণু দিয়ে হয়, সেখানে ব্যাকটেরিয়া আর নানান ধরনের জীবাণু থাকে। তো আমরা ওটা আইডেন্টিফাই করার চেষ্টা করি যে এটা কোন ধরনের জীবাণু দিয়ে এটা হয়েছে। তারপর ওই অনুযায়ী আমরা অ্যান্টিব্যাকটেরিয়াল, অ্যান্টিফাঙ্গাল ট্রিটমেন্টগুলো দিই, মুখে খাওয়ার, আবার হলো আমরা লোকাল ভেজানা ইউজ করার জন্য দিই। তখন মোটামুটি এটা অনেকটা কিউর হয়ে যায়। অর্থাৎ আপনি যেটা বলছেন যে কিছু মেডিকেশনস প্লাস পার্সোনাল হাইজিন বিষয়টা মেইনটেইন করতে হবে। আচ্ছা ম্যাম, আপনাকে অসংখ্য ধন্যবাদ। স্যার যেটি বলছিলেন যে আরেকটা বিষয় চলে আসে যে নার্ভের কিছু বিষয়, অনেকে যেটা মনে করে যে আসলে হাড়ের সমস্যা সেটি, কিন্তু এটার সঙ্গে নার্ভেরও কিছু সমস্যা হয়ে থাকে, সেই বিষয়টি যদি স্যার বলতেন আমাদেরকে। নার্ভের তো আমাদের শরীরে তো এই যে আমরা যে মুভমেন্ট করতেছি, নার্ভের মাধ্যমে কিন্তু মুভমেন্টটা আসে, শক্তি আসে, মাসেল কন্ট্রাকশন করে আমরা মুভমেন্ট করি বা আমরা চলাফেরা করি, এই যে মাসেল মুভমেন্টের মাধ্যমে আমরা শক্তি পাচ্ছি, এবং এই শক্তিটা কিন্তু নার্ভের মাধ্যমে আসে। তো নার্ভ আমাদের হাতে আছে, পায়ে আছে। তো হাতের নার্ভ ইনভেরিয়েবলি আমরা পাই যে নার্ভ ইনজুরি নিয়ে পেশেন্ট আসে, আবার নার্ভের আশেপাশে টিউমার হয়, নার্ভের ভিতরে টিউমার হয়েও নার্ভগুলো কাজ করে না, সেক্ষেত্রে হাত শুকায় যায়, মাসেলগুলো শুকিয়ে যেতে পারে। আর ইনজুরি তো যে কোনো মোটর ভেহিকল অ্যাক্সিডেন্ট, যে কোনো অ্যাক্সিডেন্টে নার্ভ ইনজুরি হতে পারে। ব্রাকিয়াল প্লেক্সাস, ইভেন ঘাড়ের ভিতরে আমাদের যে 5টা রুট মেলায় আমাদের হাতের প্রত্যেকটা নার্ভ তৈরি হয়। হাতে মেন 3টা নার্ভ, মিডিয়ান নার্ভ, আলনার নার্ভ, রেডিয়াল নার্ভ। তো এই সমস্ত প্লাস শোল্ডারে, অ্যারাউন্ড শোল্ডার এক্সিলারি নার্ভ আছে, যেটা আমাদের শোল্ডারকে এরকম উপরের দিকে উঠাইতে সাহায্য করে। তো এর যে কোনো একটা যদি ইনজুরি হয়, তাহলে তো ফাংশন থাকবে না, তার মানে সে হাত ইউজুয়াল হবে না।
তখন আমাদের কাছে আসে, সেটা বিভিন্নভাবে আসতে পারে, সেটা শার্প কাট ইনজুরি নিয়ে আসতে পারে, যদি একটা চাকু দিয়ে ইনজুরি হয়েছে। মানে সাধারণত কোন স্টেজে আপনারা আসলে সার্জারি সিদ্ধান্তটা নিয়ে থাকেন? আমরা তো সিদ্ধান্ত নেওয়া হয় যদি একটা ক্ষেত্রে যদি দেখা যায় যে আমরা পরীক্ষা করে বুঝতে পারলাম তার নার্ভ ইনজুরি আছে, সেটা যদি শার্প কাট ইনজুরি হয়, যেমন একটা বডির উপর পড়ে গেছে বা একটা কাঁচের উপর পড়ে গেছে, এরকম শার্প কাট ইনজুরি, এখানে ইনজুরিও আছে, এদিকে নার্ভটা কাজ করতেছে না, যেমন এটাকে যদি না পারে সোজা করতে না পারে, আমরা বলি রেডিয়াল নার্ভ ইনজুরি হয়েছে। অন দ্য আদার হ্যান্ড এখানে তার একটা শার্প কাট ইনজুরি হলো, তখন আমরা সঙ্গে সঙ্গে অপারেশন করতে হবে। যদি শার্প কাট ইনজুরি হয়েছে আমরা ধরে নেব যে নার্ভটা কেটে দুই ভাগ হয়ে গেছে, কিন্তু তার ফ্র্যাকচার হলো, ফ্র্যাকচার হয়ে সে নার্ভ ইনজুরি নিয়ে আসলো, তখন আমরা ধরে নিতে পারি এর ভিতরে নার্ভটা দুই ভাগ হয়ে যেতে পারে, অথবা ইন কন্টিনিউয়াস আছে কিন্তু ফর দ্য টাইম বিং নার্ভটা প্রেশারে কাজ করতেছে না। তখন আমরা সেক্ষেত্রে আমরা সঙ্গে সঙ্গে সার্জারি করবো না, সেক্ষেত্রে আমরা ওয়েট করবো, আমরা 4 থেকে 8 সপ্তাহ পর্যন্ত দেখবো। তারপরে যদি না হয় আমাদের নার্ভের পরীক্ষা আছে, নার্ভ কন্ডাকশন টেস্ট আছে আমাদের আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমরা একটা কল নিয়ে নিয়েছি, একজন দর্শক রয়েছেন। দর্শক, আপনার বয়স বলে আপনার প্রশ্নটি বলুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আমার নাম হচ্ছে রবনা, ঢাকা থেকে বলতেছি। ম্যাম হচ্ছে আমার একটা মেয়ে আছে, 4 বছর বয়স, মাঝখানে হচ্ছে 4-5 মাস নিচের সমস্যা হয়েছিল, মানে একবারে হচ্ছিল না। তারপরে ডাক্তার দেখানোর পরে ডাক্তার বলছে যে হচ্ছে ডিম ফুটতে নাকি সমস্যা হচ্ছে, সেজন্য মিস হচ্ছে না। পরে ওষুধ দিয়েছে, ওষুধ দেওয়ার পরে এখন হচ্ছে মানে মাঝে মধ্যে পেট ব্যথা করে হালকা পাতলা, তারপরে নিচেও ব্যথা করে, মানে জরায়ুর মুখ মাঝে মধ্যে আর কি, খুব বেশি না। আর হচ্ছে এখন সামনে যে রমজান মাস আসতেছে, দুপুরে যে ওষুধটা, তখন ওই ওষুধটা কখন খাবো? আচ্ছা, আপনার ওষুধের নামটি বলুন। ধন্যবাদ দর্শক, ওষুধের নামটা বললে ভালো হয়। আচ্ছা, মেটারিন 500, ওইটা 3 বেলায় দিছে, আরো একটা ওষুধ দিছে হচ্ছে, আর একটা ভাইটালিন গোল্ড। আচ্ছা আচ্ছা দর্শক, আপনাকে অসংখ্য ধন্যবাদ। একটা তো হচ্ছে আপনাকে ভিটামিন দিয়েছে, আর 3 বেলা যেটা বললেন, 3 বেলা হলো 500 মিলিগ্রাম একটা মেডিসিন বললো, ঠিক মতো নামটা বোঝা যায়নি। যাই হোক, তো আপনার যেটা ওজনটা কেমন, আপনার ওজনটা কি বেশি? ওজন হচ্ছে 62 কেজি, বয়স হচ্ছে 7.5। আচ্ছা, আর হাইট? হাইট হচ্ছে 5 ফুট। 5 ফিট, তাহলে একটু বেশি, মানে ওয়েটটা আর একটু কম থাকলে ভালো, 55 এর মধ্যে থাকলে ভালো হতো। ওয়েট যখন এরকম বাড়তে থাকে তখন কিন্তু এই ধরনের মহিলাদের একটা হরমোনাল ইমব্যালেন্স থাকে। মেয়েদের কিছু হরমোন আছে, আবার ছেলেদের হরমোনটাও মেয়েদের শরীরে অল্প মাত্রায় থাকে। তো যদি দেখা যায় যে মেয়েদের হরমোনগুলো যদি একটু তারতম্য হয়, যেটা যে মাত্রায় থাকার কথা সে মাত্রায় না থাকে, অথবা ছেলেদেরটা খুবই সামান্য থাকে মেয়েদের শরীরে, সেটা যদি একটু বেড়ে যায়, বা থাইরয়েডের হরমোন আছে সেটারও আপনার মাত্রাটা কম বেশি হতে পারে, এসব ক্ষেত্রে কিন্তু মাসিক বন্ধ থাকার সম্ভাবনা থাকে, 4-5 মাসের মতো বা 6 মাসও বন্ধ থাকে। তো আপনার যেটা করতে হবে এখন, এই ওয়েটটা হলো কন্ট্রোল করতে হবে, মানে ওজনটাকে কম রাখতে হবে। আর 2 থেকে 2.5 মাস যদি মাসিক বন্ধ থাকে তাহলে অসুবিধা নাই, কিন্তু 2.5 মাসের বেশি যদি বন্ধ থাকে সেক্ষেত্রে ডাক্তারের পরামর্শ নিয়ে এটা মাসিক হওয়ার ওষুধপত্র খেতে হবে। আর আপনার তো একটি বাচ্চা রয়েছে, যদি আপনি বাচ্চা না চান তো জন্মবিরতিকরণ যে পদ্ধতি আছে, যেমন ফেমিকন, এই জাতীয় ট্যাবলেট খেলে আপনার মাসিক নিয়মিত হবে। এবং নতুন লেটেস্ট আপনার এই ফেমিকন জাতীয় ট্যাবলেট বা জন্মবিরতিকরণ পিল এসেছে, যেগুলোতে ওজনটাও বাড়াবে না এবং ব্লাড প্রেশারটাও বাড়াবে না, কিন্তু মাসিকটা নিয়মিত থাকবে, আপনার গর্ভধারণও হবে না, আপনার জন্য ভালো হবে। জানতে চাই, আপনি পিলের বিষয়টা আপনি বলছিলেন যে আগে যেটা আসলে ধারণা ছিল, অনেকে কিন্তু পিল নেওয়ার ব্যাপারে কিছুটা সংকোচ বোধ করেন ওজন বৃদ্ধির ক্ষেত্রে, বা অনেকের ক্ষেত্রে দেখা যায় পিল নেওয়ার কারণে অনেকের ধারণা যে মেদস্তা হয়ে থাকে। এই বিষয়টি যদি বলতে, আসলে পিল কতটুকু আসলে সেফ? একটা ব্যাপার হলো যে আমরা পিল দেওয়ার আগে কিছু জিনিস দেখি, যেমন তার ওয়েটটা কেমন, ওভার ওয়েট কিনা, তার মাইগ্রেনের ব্যথা আছে কিনা, বা উচ্চ রক্তচাপ, হার্টের রোগ, আনকন্ট্রোল ডায়াবেটিস, মেলাইটাস এগুলো আছে কিনা, এগুলো আমরা একটু দেখে নিই। তো তারপর এক সময়ে যে পিলগুলো ছিল ওগুলো দেখা যেত কারো কারো বেলায় হয়তো বা একটু ওয়েটটা বাড়াতো, প্রেশারের পেশেন্ট থাকলে সেগুলো ব্লাড প্রেশারটাও বাড়াতো। এখন লেটেস্ট আপনার একটা পিল এসেছে, তো এটা তো ওজনও বাড়াচ্ছে না আর ব্লাড প্রেশারটাও কন্ট্রোল রাখে, আমরা ইদানিং এটা দিচ্ছি আর কি পেশেন্টদের। অর্থাৎ দেওয়ার ক্ষেত্রে কোনো অসুবিধা নেই না। আচ্ছা ম্যাম, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আরেকজন দর্শক রয়েছেন। দর্শক, আপনার বয়স বলে আমাদেরকে প্রশ্নটি বলুন। দর্শক কে আছেন আমাদের সঙ্গে? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আমি ম্যাডামের সঙ্গে কথা বলতে চাই। জি। আমার বয়স হচ্ছে 45। জি। আর আমার ওজন হচ্ছে আপনার 63 কেজি 500 গ্রাম, হাইট 5 ফুট 3 ইঞ্চি। আচ্ছা। আমার এখন সমস্যা হচ্ছে এই যে
আমি কয়েক অসুস্থ ছিলাম, তো আমি 15 দিন আগে এক মেডিসিন ডাক্তারের কাছে গিয়েছিলাম। তো উনি বললো যে আপনার যেগুলো সমস্যা হচ্ছে এগুলো আপনি গাইনি ডাক্তারের সঙ্গে পরামর্শ করুন। আচ্ছা তার জন্য আমার সমস্যা হচ্ছে আপনার প্রায় 2 বছর থেকে খুব গরম লাগে, মানে শীত শীত না, একদম ঠান্ডার সময়ও প্রচুর গরম গায়ে, মাঝে মধ্যে, সব সময় না, হঠাৎ মনে হচ্ছে একদম আগুন ধরে যাচ্ছে গায়ের মধ্যে, তার শরীরটা জ্বলে যাচ্ছে। আবার মাথা ব্যথা না, আর মেন্সের সমস্যা আছে। তো এখন আপনার হচ্ছে যে এই যে গরম ধরাটা, আর বুকে অনেক সময় ধরপড় করছে বুকের মধ্যে। আচ্ছা, এগুলো আসলে কি কারণে বা কি আপনার কোনো করলে? প্রশ্ন আছে? ধন্যবাদ দর্শক। মাসিকের যে প্রবলেমটা, এটা কি ধরনের, মানে কি প্রবলেম হচ্ছে মাসিকের? এটা আমার আপনার বন্ধ থাকে, আবার দেখা যাচ্ছে যখন হচ্ছে তখন একদম 15 দিন একদম চলছে আচ্ছা, ঠিক আছে। এটা ব্যাপারটা যেটা 46 বছর বয়স আপনি বলছেন, আপনার হাইট ওয়েট মোটামুটি ঠিক আছে, কিন্তু আমাদের মহিলাদের বা মেয়েদের ব্যাপারে যেটা হয়, সাধারণত 12-13 বছর বয়সে মাসিক শুরু হয় এবং এটা 47 থেকে 51 এর মধ্যে বন্ধ হয়ে যাবে। 46 হতে পারে, 45ও হতে পারে। তো আপনার ওই সময়টায় প্রায় কাছাকাছি হয়তো চলে আসছে, 2-1 বছরের মধ্যে বা 3 বছরের মধ্যে মাসিকটা বন্ধ হয়ে যাবে, এরকম আমরা ধারণা করছি। তো এই মাসিক বন্ধ হওয়ার আগে একটু গরম লাগা, তারপরে শরীর ঘাম দিয়ে আবার সেই গরমটা চলে যায়, তখন শীত লাগে, ঘুম কম হওয়া, একটু মেজাজ খিটখিটে থাকা, এই প্রবলেমগুলো হয়। এবং তখন দেখা যায় মাসিক 2-3 মাস বন্ধ থেকে আবার শুরু হয়, কখনো কখনো দেখা যায় শুরু হওয়ার পরে আবার বন্ধ হতে চায় না, এই প্রবলেমগুলো হয়। তো এটা আপনার যেটা করতে হবে এই সময়ে এটা কিছুটা মেনে নিতে হবে, যেটা আসলে ন্যাচারাল একটা ব্যাপার। মাসিক যেভাবে একটা মেয়ের হয়, আবার সেরকমভাবে কিন্তু একসময় এটা বন্ধ হয়ে যাবে। তাতে করে কিন্তু আপনি যে খুব অসুস্থ হয়ে যাবেন বা আপনার জীবনের সব কাজকর্ম বা আপনার লাইফস্টাইল যেটা, সেটা যে খুব পরিবর্তন হবে তা না। কিন্তু আপনাকে যেটা করতে হবে যে ওয়েটটা কন্ট্রোল রাখতে হবে এবং হেলদি লাইফস্টাইল, যে একটু এক্সারসাইজ করতে হবে এবং খাওয়া দাওয়ার ব্যাপারে যেটা ফ্যাটি ফুডগুলো অ্যাভয়েড করা দরকার, টি কফি এগুলো অ্যাভয়েড করতে হবে, শাকসবজি ফলমূল জাতীয় খাবার বেশি করে খেতে হবে। আর প্রয়োজন হলে যদি মাসিক বন্ধ হয়ে যায় এবং এটা বেশি হয়, তখন আমরা কিন্তু কিছুটা এই হরমোনের অভাবেই তো এটা হয়, মেয়েদের হরমোনটা বন্ধ হয়ে যায়, তো আমরা হরমোন রিপ্লেসমেন্ট থেরাপি যেটা বলে, মানে যে মেয়েদের যে হরমোনটা সেটা আমরা বাইরে থেকে অল্প মাত্রায় দেওয়ার ব্যবস্থা করি। এবং হরমোন ছাড়াও কিছু কিছু মেডিসিন পাওয়া যায় যেগুলো হরমোন না, কিন্তু ভালো কাজ করবে শরীরের উপর, এবং টেনশনের খুব একটা কারণ নাই, কারণ এটা অনেক মেয়েদেরই হয়। আচ্ছা, ঠিক হয়ে যাবে 2 বছরের মধ্যে। জি, একজন দর্শক রয়েছেন। দর্শক, আপনার বয়স বলে আমাদেরকে প্রশ্নটি বলুন। দর্শক কে আছেন আমাদের সঙ্গে? আমি বলছিলাম খুলনা থেকে। জি জি, আপনার বয়স বলে প্রশ্নটি বলুন। বয়স আমার 40। জি। আমার ওই সমস্যা হচ্ছে ওই শিরার টান লাগে, হাঁটতে গেলে শিরার টান। আচ্ছা। পিছনে মাথা থেকে বয়স হচ্ছে 40। জি জি জি, আপনার কোথায় টান লেগেছে? আমার ওই এটা হচ্ছে হাঁটতে গেলে আমার রানের এখান থেকে টান লাগে। আচ্ছা। শিরায়। জি। আর কোনো সমস্যা? আবার অনেকক্ষণ বসে থাকে, মাথা থেকে উঠতে গেলে মনে করেন যে হট করে আওয়াজ হয়। আচ্ছা, উনি যেটি বলছিলেন যে ওনার পায়ের জায়গায় টান লেগেছে। কোন পায়ের কোন জায়গায়? টান লাগে এরকম বলছে। রানের অংশে। জি, রানে। রানের সামনে না পিছনে? রানের সামনের দিকে টান লেগেছে না পিছনে টান লেগেছে? না, পিছনে স্যার। আচ্ছা, পেছনে। পিছনে কি হাঁটুর? আমার বেশ কয়েক বছর আগে থেকেই। হাঁটুর জয়েন্টের পিছনে নাকি রানের পিছনে? জয়েন্টের পিছনে। আচ্ছা, জয়েন্টের পিছনে, ঠিক আছে। আচ্ছা দর্শক, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আচ্ছা, বয়স 45, হাঁটুর পিছনে টান লেগেছে, রানের পিছনে টান লেগেছে। এটা সাধারণত বলতেছিলাম যে রেডিয়েটিং পেন হয়, আমাদের ব্যাক থেকেও কিন্তু এই ব্যথাটা আসতে পারে। আবার হাঁটুর আমাদের পিছনে যে হ্যামস্ট্রিং মাসল আছে, তারপরে হাঁটুর পিছনে যে লিগামেন্ট আছে, এগুলোতেও এরকম স্ট্রেন হতে পারে, ব্যথা হতে পারে। তবে লোকালি পেশেন্টটা আসলে সঙ্গে সঙ্গে এক্সামিন করলে বা করলে যে কোনো অর্থোপেডিক সার্জনই বুঝতে পারবে, যদি কোনো স্প্রেন হয়, হাঁটুর পিছনে যদি লিগামেন্ট ইনজুরি হয় বা মাসেল এরকম ইনজুরি হয়, তো সেক্ষেত্রে ইনিশিয়াল ট্রিটমেন্ট ছিল যে আমরা ফার্স্ট 3 উইক যদি এটা প্লাস্টার করে দেওয়া যেত, তাহলে হয়তো 3 সপ্তাহে এটা ভালো হয়ে যেত। আচ্ছা। তো উই হ্যাভ মিস দ্যাট গোল্ডেন চান্স। তো এখন তার ওইটার সুযোগ নেই। এখন যদি দেখা যায়, এখন লোকেট করতে হবে যে কোন লিগামেন্টটা তার এক্স্যাক্টলি টান খেয়েছে, এবং সেই অনুযায়ী যদি আমরা এখন সাধারণ অ্যানালজেসিক
প্লাস মাসল রিল্যাক্সেন্টে যদি ব্যথা ইমপ্রুভমেন্ট না হয়, তাহলে অনেক সময় আমরা স্পেসিফিক, কিন্তু ডায়াগনোসিস আগে খুব স্পেসিফিক হতে হবে যে কোন লিগামেন্টটা বা কোন এটা টান খেলো। সেটা যদি আমরা সেটার ওই লিগামেন্টের গায়ে আমরা স্টেরয়েড জাতীয় ইনজেকশন দিই অনেক সময়, সেটা দিলে এরকম ক্ষেত্রে পুরানো ক্ষেত্রে ইমপ্রুভমেন্ট হয়ে যাবে। কিন্তু এটা যদি কোনো কিছু যদি এরকম না পাওয়া যায়, আমরা স্ট্রেচিং করে বুঝতে পারি যে কোন লিগামেন্ট এবং কোন মাসেলটা এক্স্যাক্টলি তার ডিস্টার্ব করতেছে। পিছনে তো অনেকগুলো মাসেল আছে, লিগামেন্ট অনেক আছে হাঁটুর পিছনে। এগুলো যদি কোনো কিছুই না থাকে, সেক্ষেত্রে আমরা ধরেই নেব যে এটা তার এই সমস্যাটা ব্যাক থেকে আসতেছে, মাজার থেকে আসতেছে। সেক্ষেত্রে ব্যাকের এক্স রে এবং অন্যান্য পরীক্ষা নিরীক্ষা করলে এটা বোঝা যাবে এবং সেই অনুযায়ী মেজার নিলে ঠিক হয়ে যাবে। আচ্ছা আচ্ছা স্যার, আপনাকে অসংখ্য ধন্যবাদ। ম্যাম, আপনার কাছে জানতে চাই, গর্ভাবস্থায় অনেকের ক্ষেত্রে যেটি দেখা যায় যে হয়তো তার ফ্যামিলির কারোর উচ্চ রক্তচাপ ছিল না, বা যিনি পেশেন্ট তারও হয়তো ছিল না, যিনি প্রেগনেন্ট, কিন্তু গর্ভকালীন অবস্থায় তার উচ্চ রক্তচাপ দেখা দেয়। সেই বিষয়টিকে আসলে আপনারা কিভাবে হ্যান্ডেল করে থাকেন এটাকে কন্ট্রোল করার জন্য? আমার গর্ভাবস্থায় যে কিছু কমপ্লিকেশন হতে পারে, তার মধ্যে একটা হচ্ছে যে ব্লাড প্রেশার বেড়ে যাওয়া। দেখা গেলো যে হয়তো বা আগে থেকে তার এটা ছিল না, কিন্তু এই গর্ভধারণ করার জন্যই, এই প্রেগনেন্সির জন্যই তার এই ব্লাড প্রেশারটা বেড়ে যেতে পারে। এটা সাধারণত যদি দেখা যায় তার আগের প্রেগনেন্সিতে বেড়ে থাকে, তাদের হতে পারে, বা তার ফ্যামিলিতে আছে, বাবা মা ভাই বোনদের, এদের বেলা হতে পারে ওভারওয়েট যাদের, বা একটা দেরিতে প্রেগনেন্সি হলো, যেমন 30-র পরে বা 35-এর পরে, অথবা বেশি আগে 20-র আগে হলো, তাদের বেলাও কিন্তু হতে পারে। দুটো বাচ্চা যদি গর্ভে থাকে, বা যারা ডায়াবেটিসের পেশেন্ট, এই পেশেন্টদের কিন্তু এই গর্ভাবস্থায় উচ্চ রক্তচাপ ধরা পড়তে পারে। তো এনারা তো আমাদের কাছে যখন চেক আপে আসে, আমরা ব্লাড প্রেশারটা আসলে এটা দেখাই হয় ইনভেরিয়েবলি সব পেশেন্টকেই, প্রেগনেন্ট যারা আসে, তো তখনই ধরা পড়ে যে তাদের এটা আছে। তখন আমরা অ্যান্টিহাইপারটেনসিভ মেডিসিন দেওয়ার চেষ্টা করি, তার ডায়েটটাকে আমরা কিছুটা মডিফাই করার চেষ্টা করি, সল্টেড খাবার অ্যাভয়েড করা। আর যদি দেখা যায় যে এমন হিস্ট্রি থাকে যে আগের প্রেগনেন্সিতেও যার উচ্চ রক্তচাপ ছিল, বা এটার কারণে তার কোনো বাচ্চা নষ্ট হয়ে গেছে, মারা গেছে, বা ডেলিভারির সময় খুবই কমপ্লিকেশন হয়েছে, খিঁচুনি হতে পারে এটা থেকে, তখন আমরা তারা গর্ভধারণ করার পরেই প্রথম থেকেই 2 মাসের মধ্যেই কিছু মেডিসিন আছে, এগুলো আমরা দিয়ে দিই, তাহলে তার ব্লাড প্রেশারটা মানে বাড়বে না, যতটা সম্ভব কম থাকবে। আচ্ছা ম্যাম, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আরেকজন দর্শক রয়েছেন। দর্শক, আপনার বয়স বলে আমাদেরকে প্রশ্নটি বলুন। হ্যালো, আসসালামু আলাইকুম। জি, ওয়ালাইকুম সালাম। আমার নাম সুখী, আমি কুমিল্লা চাঁদপুর থেকে বলছি। জি যে আমার 10 বছর বিয়ে হয়েছে। আচ্ছা। কনসেপ্ট করছে মাত্র 2 মাস 12 দিন হয়েছে। আচ্ছা। 2 মাস পর্যন্ত ভালোই ছিলাম। এখন 3 মাসে আইসে আমার প্রচন্ড মাথা ব্যথা, বমি, বা প্রচন্ড ঠান্ডা আছে, গ্যাস আছে। আচ্ছা। তা এখন আমি কোন গ্যাসের ট্যাবলেটটা নিব? আচ্ছা। আর আমার জন্য কি কোনো মেডিসিন আছে কিনা? আচ্ছা, সেটা একটু জানার জন্য আর কি। আপনি 10 বছর ধরে আপনার বিয়ে হয়েছে, কিন্তু এটা আপনার প্রথম প্রেগন্যান্সি, তাই তো? জি জি। এই আপনি কি চেষ্টা করেছিলেন 10 বছর নাকি? আমি অনেক ডাক্তার দেখাইছি, কিন্তু লাস্টে 2 মাস পর্যন্ত মানে ডাক্তার দেখা অধৈর্য হয়ে আমি ডাক্তার অফ করে দিছি। আচ্ছা, এখন আপনার এই যে দর্শক, আপনার প্রেগন্যান্সিটি কি আপনি ইউরিন টেস্টের মাধ্যমে ধরা মানে বুঝতে পেরেছেন, নাকি কোনো আল্ট্রাসাউন্ড করা হয়েছে? না, আমি প্রস্তাব টেস্ট 2 বার করাইছি, ধরা খাইছে, পরে হাসপাতালে গিয়ে আল্ট্রাসাউন্ড করে পরে দেখছি যে বাবু সবকিছু ঠিক আছে। ঠিক আছে, ধন্যবাদ। দর্শক, আপনার প্রথম দিকে যেটা হয়, মানে প্রথম 1.5 মাস সাধারণত বমিটা হয় না, তো 1.5 মাস পর থেকে কিন্তু বমি এবং মাথা ব্যথা, মাথা ঘোরানো এবং ঘুম কম হওয়া, এই প্রবলেমগুলা হতে পারে, ঘন ঘন পেশাব হওয়া। আপনার বেলায় 2-3টা জিনিস আছে, যেমন একটা হচ্ছে মাথা ধরা এবং বমি হওয়া। একটু বমি যদি হয় প্রেগনেন্সিতে প্রথম দিকে, এটা কিন্তু আমরা খুব খারাপ হিসেবে দেখি না, কারণ এটা একটা সাইন যে হ্যাঁ আপনার বাচ্চাটা ভালো আছে, জীবিত আছে, সেটার একটা লক্ষণ। যেটা যদি অতিমাত্রায় হয়, তখন আমরা এটাকে অ্যাবনর্মাল হিসেবে দেখি। তারপরেও পেশেন্ট যখন এই বমির সিমটমটা নিয়ে আমাদের কাছে আসে, আমরা কিন্তু বমি বন্ধ হওয়ার ওষুধ দিই। আপনার বিভিন্ন ধরনের ট্যাবলেট বাজারে পাওয়া যায়, ওটা খেতে হবে। এবং আপনার অ্যাসিডিটি আছে, বুক জ্বালা পড়া, যেটা এটা হাইপার অ্যাসিডিটির জন্য হয়, সেটা কমানোর জন্য আপনার পেন্টোপ্রাজল, অমিপ্রাজল, এই মেডিসিনগুলো বাজারে পাওয়া যায়, ওগুলা খেতে পারবেন। আর প্রথম দিকে আপনার একটা ভিটামিনও খেতে হবে, সেটা হলো ফলিক অ্যাসিড। আর যেহেতু 10 বছর পরে আপনার বাচ্চাটি এসেছে, আপনার কিন্তু নিয়মিত গাইনিয়ান অফস বিশেষজ্ঞের পরামর্শে থাকা উচিত, এবং ব্লাডের আরও কিছু পরীক্ষা নিরীক্ষাও করা উচিত, তাহলে আপনি ভালো থাকবেন। আচ্ছা ম্যাম, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমরা একেবারে অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে এসেছি। ছোট্ট করে জানতে চাই আসলে যে হাড়ের ব্যথাগুলো হয়, এটার সাথে আসলে ভিটামিন ডি ডেফিসিয়েন্সি এবং ক্যালসিয়ামের যে ডেফিসিয়েন্সি কোনো রিলেশন আছে কিনা?
হাড়ের ব্যথা বেসিক্যালি কিছুটা তো অবশ্যই আছে, খুব বেশি নাই, তবে হাড়ের ব্যথা যখন বেশি বয়সে হয় সেটা আমরা অস্টিওপেনিক ব্যথা বলতে পারি, কিন্তু অল্প বয়সে ব্যথা হলে তার হাড়ের অন্য কারণে হাড়ের ব্যথা হয়, তখন তার ক্যালসিয়াম বা ভিটামিন ডি ডেফিসিয়েন্সি হয় না, বা হলেও ওরকম ব্যথা হয় না। সেক্ষেত্রে অন্যান্য কারণে বন্সের ইনফেকশন, ফ্র্যাকচার, তারপরে টিউমার, এসব কারণে হাড়ের ব্যথা হতে পারে। আচ্ছা, তবে হাড়ের 60 বা 55 30 ক্রস করলেই তো আমাদের হাড় ক্ষয় হওয়া শুরু হয়, এবং এবং এর কম বয়সী যারা রয়েছে অনেকেরই ক্ষেত্রে ভিটামিন ডি ডেফিসিয়েন্সি থাকে, যেটি 20-এর কম থাকে বা 15-এর কম থাকে। হ্যাঁ, ডেফিসিয়েন্সি হলে হয় কি যে হাড়ের আমাদের যে গ্রোথটা 30 মানে বিলো 30 হাড়ের গ্রোথ হয়, লম্বা হয় এবং এক্সপ্যান্ড করে। তো ডি ডেফিসিয়েন্সি হলে গ্রোথ প্লেট ডিস্টার্ব হয় এবং হাড়ের গ্রোথটা ঠিক মতো হয় না। আমরা বলি যে বোন বিল্ড আপ করতে হবে বিফোর 30। আচ্ছা, বোন 30 পর্যন্ত বিল্ড আপ হয়, তারপরে কিন্তু ক্ষয় শুরু হয়। সেটা ছোলো হোক, আমরা যদি অনেক কাজকর্ম করি, এক্সারসাইজ করি, ভিটামিন ডি ইনটেক করি বা ক্যালসিয়াম খাই, তারপরও ক্ষয় হবে, কিন্তু স্লোলি হবে। যারা করবে না তাদের বেশি দ্রুত হবে। আবার 45 থেকে 55 পর্যন্ত মহিলাদের খুব কয়েক গুণ বেড়ে যায়। আমরা বলি যে মানে প্রায় 0.03 আর 0.3 মানে প্রায় 10 গুণ বেড়ে যায়। ওই সময় আমরা বলি যে ক্যালসিয়াম ইনটেক বেশি করতে হবে, ভিটামিন ডেফিসিয়েন্সি থাকলে সেটা কভার করতে হবে, এক্সারসাইজ করতে হবে, এবং অন্যান্য ম্যাডাম যে হরমোন রিপ্লেসমেন্ট থেরাপি ওই সময় লাগতে পারে। আবার 55 এর পরে যে আমাদের মেল ফিমেল একই রেশিওতে হাড় ক্ষয় হতে থাকে, তখন হচ্ছে যে হাড়ের ক্ষয়ের জন্য ব্যথা হয় এরকম বয়সে। কিন্তু ইয়াং বয়সে ক্ষয় তো হয়ও না, আর ওই সব কারণে যদি ডেফিসিয়েন্সি থাকো তাহলে খুব একটা ব্যথা হয় না। জি স্যার, আপনাকে অসংখ্য ধন্যবাদ, আপনি এত ব্যস্ততার মাঝে আমাদেরকে সময় দিয়েছেন এবং অনেক গুরুত্বপূর্ণ কিছু তথ্য দিয়েছেন। আপনাকে ধন্যবাদ এবং এনটিভি কর্তৃপক্ষ এবং দর্শক মণ্ডলীকে ধন্যবাদ। জি ম্যাম, আপনাকে অসংখ্য ধন্যবাদ, আপনি এত ব্যস্ততার মাঝে আমাদেরকে সময় দিয়েছেন এবং এত গুরুত্বপূর্ণ কিছু তথ্য আমাদেরকে দিয়েছেন, সেটার জন্য শুভকামনা এনটিভির পক্ষ থেকে। আপনাকে ধন্যবাদ, এনটিভি পরিবারকে ধন্যবাদ এবং দর্শকদেরকেও ধন্যবাদ। দর্শক, আপনারা দেখছিলেন ডাক্তার আছেন আপনার পাশে অনুষ্ঠানটি। আপনাদের স্বাস্থ্য বিষয়ক যে কোনো সমস্যা সমাধানের জন্য আপনাদের সাথে থাকবো প্রতি শনি এবং রবিবার 6টা 40 মিনিটে। সে পর্যন্ত আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন এবং নিরাপদে থাকুন। আল্লাহ হাফিজ।